স্বাগত ডেডলাইন ঢাকা। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুনের সবকিছু। সেখানে আমরা সবচেয়ে বেশি যেটা ঈদের মধ্যে দেখতে পাই সেটা হচ্ছে আমাদের টেলিভিশনের উপস্থিতি ঈদ আনন্দতে। আর সেখানে নাটক, টেলিছবি এগুলি খুব বড় অংশ জুড়েই থাকে। আর এইসবই কীভাবে পছন্দ অনুযায়ী অনুষ্ঠানগুলি বেছে নেবে তার জন্য রিমোট কন্ট্রোলের উপরে থাকে সবার আকর্ষণ, সবার নিয়ন্ত্রণের চেষ্টা। এসব নিয়ে আজকের ডেডলাইন ঢাকা রিমোট কন্ট্রোল। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, আছেন অভিনেতা মাহফুজ আহমেদ এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন শমিকা স্যার। আপনাদের স্বাগত। আমরা যেটা জানি যে এটা নতুন না, অনেক আগের থেকেই কিন্তু বলা যায় যে টেলিভিশন একটা বড় অংশ জুড়ে থাকে আমাদের ঈদ আনন্দে। এবং এখন যেহেতু টেলিভিশনের সংখ্যা অনেক বেড়েছে, নাটক, সিনেমা, টেলিছবি এগুলোর সংখ্যা অনেক বেড়েছে, ফলে মানুষের কিন্তু এক ধরনের আলাদা বলা যায় যে লগ শিট মেনটেন করতে হয় যে কোনটা কখন দেখতে হবে, কোথায় তার পছন্দের অনুষ্ঠানগুলি আছে। তো চয়নিকা, এই যে বিশেষ করে ঈদ নিয়ে নিশ্চয়ই আপনারা অনেক আগে থেকে ভাবনা শুরু করেন। বিশেষ করে যে কোনো নাটকেরই তো প্রথম ভাবনাটা আসে আপনাদের মাথা থেকে, যারা এটা লিখেন বা তৈরি করেন। সেইটি এইবার ঈদে কিভাবে ভাবনাটা শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে এবং সেটার আউটপুটটা কি? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এবার আমি ঈদে চাচ্ছিলাম যে কিছু অন্যরকম কিছু করার জন্য। তো প্রথমে আমি মাহফুজ আহমেদ সাথে দেখা করে বললাম যে আমি একটা কাজ করতে চাচ্ছি, আমি খুব চাই যে সৌমি অনেকদিন করে না, তুমি আর সৌমি একটা কাজ করো আমার। তখন ও বললো তখন অস্ট্রেলিয়া যাবে, তো বললো যে ঠিক আছে তুমি সব রেডি করো, করবো, ভালো হলে তো সবসময় সাথে আছি। তারপর আমি চ্যানেলে গেলাম, খুব মজা করে এনটিভিতে গেলাম, গিয়ে বললাম যে আমি তো ঈদের টেলিফিল্ম চাই। তো ওরা বললো সব বুকড। তো আমি বললাম বুকড? বললো হ্যাঁ। তো চলে আসছি যখন, তখন আমি বললাম যে কি আর করা, ভাবলাম সৌমি মাহফুজ নিয়ে একটা কাজ করবো, হলো না, এটা বলে চলে আসলাম। পরদিন আমাকে ফোন দিয়ে বললেন যে সত্যি কি আপনি এটা করতে পারবেন? কারণ সৌমি তো আসলে কাজ করে না ওরকম করে, খুব মানে সিলেক্টিভ, এবং 11 বছর ধরে করছে না ও কাজ। তা আমি বললাম যে হ্যাঁ আমি করতে চাই, আমি চেষ্টা করব। তো এইভাবে একটা স্ক্রিপ্ট নেওয়া হলো, তার সাথে অস্ট্রেলিয়ার কথা হলো, সৌমিকে স্ক্রিপ্ট দেওয়া হলো। খুব স্বপ্ন, একটা ভালো একটা মানে ভালো কিছু কাজ করার তো ইচ্ছা থাকে সমস্ত ডিরেক্টরের। আমি বলবো যে আমার এই 14 বছরের জীবনে যদি ভালো কিছু করে থাকি, তবে বলবো এবারের ঈদে আমার কিছু ভালো কাজ হয়তো আমি দর্শকদের দিতে পারবো। ভালো কাজ, মাহফুজ আহমেদ, এই যে ভালো কাজের একটা পরিকল্পনা, সেটা নিয়ে কাজ করার ক্ষেত্রে বিশেষ করে কাদের সঙ্গে কাজ করবে সেটা নিয়ে নিশ্চয়ই এক ধরনের বলা যায় যে মানে স্ক্রিনে কি আসবে সেটা কল্পনায় থাকে লেখকদের। সেই জিনিসটা কমিউনিকেট করার ক্ষেত্রে আপনাদেরকে কিভাবে কমিউনিকেট করা হয় সেইটা মানে এই কাজটা কিভাবে এগিয়ে যায় বিশেষ করে ঈদ উপলক্ষে? কারণ ঈদের নাটকগুলি আমরা জানি যে বাড়তি নজর থাকে প্রত্যেকেরই, অভিনেতার যেমন থাকে, নির্মাতারও তেমনই থাকে। আপনি শুরুতে একটা কথা বললেন না যে মানুষের সাথে লকশিট নিয়ে বসতে হয় যে কি দেখবো কি দেখবো না। আমার প্রশ্ন হচ্ছে আদৌ কি মানুষ লকশিট নিয়ে বসে? আদৌ কি মানুষ নাটক দেখতে চায়? আমার প্রশ্ন আছে। না, নিশ্চয়ই দেখে। কারণ দেখেন এখন কিন্তু যদি আমরা প্রিন্টে দেখি তাহলে প্রিন্টে আলাদা মানে একটা বলা যায় যে ম্যাগাজিনের মতো পর্যন্ত বের হয়ে যায় যে কোথায় কি দেখাবে এবং সেখানে হাইলাইটসগুলি কি, সেখান থেকে হয়তো খুঁজে এনে দু একটা দেখবে। আর একটা মূল প্রশ্ন আপনি যেটা করলেন যে ঈদ নিয়ে এত আয়োজন নিশ্চয়ই অনেক আগে থেকে আপনাদের প্ল্যান করা থাকে। আসলে কিছুই আগে থেকে প্ল্যান করা থাকে না, অবিশ্বাস্য একটা ব্যাপার। আমাদের চ্যানেলগুলো কি জানে আগামী ঈদে তার কি যাবে? আমার মনে হয় জানে না। 1 মাস আগে কিংবা 15 দিন আগে নির্ধারণ করেন। যে প্ল্যানটা 6 মাস আগে নির্ধারিত হওয়া উচিত, যে প্ল্যানটা কিংবা মিনিমাম 3 মাস আগে নির্ধারিত হওয়া উচিত, সেই প্ল্যানটা যদি 15-20 দিন 1 মাস আগে নির্ধারিত হয়, আপনি খুব ভালো রেজাল্ট পাওয়ার কথা না। এটা 2-1 মাসের কথা না, এটা বছরের পর বছর এভাবে চলে আসছে। ঈদ 15 দিন পরে আপনার নির্ধারিত হলো আপনি এই কাজ করবেন, আপনি এই কাজ করবেন, আপনি ওই কাজ করবেন। এই অবস্থায় এত কম সময়ের মধ্যে, এত কম সীমিত বাজেটের মধ্যে আপনি কি করবেন? সবকিছু মিলিয়েই আজকে এই অবস্থা। আমরা যেটা দেখছি যে পরিকল্পিতভাবে খুব বেশি কিছু হয় আমার দেখা এত বছরের ক্যারিয়ার আমি দেখিনি।
মানে আমরা সংখ্যাটা যেরকম দেখছি সেই সংখ্যাটা কিন্তু অনেক, কারণ আমরা একটা পরিসংখ্যান আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে আগামী প্রত্যেকটা টেলিভিশনেই তার 5 দিন বা 7 দিন ঈদ অনুষ্ঠানমালা সাজিয়েছে, এবং সেখানে আমরা 10টি টেলিভিশনে দেখতে পাচ্ছি যে 114টি নাটক, 42টি ছবি এবং 24টি ধারাবাহিক অনুষ্ঠিত হবে। তার মানে এটা একটা হিউজ কর্মযজ্ঞ। এটা যদি সত্যি 6 মাস আগে প্ল্যান না হয় কি করে সম্ভব? তাহলে এটা তাহলে কি করে এটাও তো সম্ভব? একটা বিষয়। আমাদের এই দেশে এমন কিছু ঘটে যেটা অবিশ্বাস্য, মিরাকল, এছাড়া আপনি আর কিছুই বলবেন না, বলতে পারেন না। এটা কি করে হয় যে আপনি ঈদে 600 নাটক, 1000 নাটক, এটা কি করে সম্ভব? এটা সম্ভব করানো হয়। কিভাবে করানো হয়? এমন কিছু ডিরেক্টর থাকেন, এমন কিছু প্রডিউসার থাকেন যারা হয়তো পারেন, যে কাজটি 6 দিনে করা যাচ্ছে সেই কাজটি 1 দিনে করে ফেলেন। যে কাজটির বাজেট 10 লাখ টাকা হওয়া উচিত সেই কাজটি 50,000 টাকা করে ফেলতে পারেন। এটা অবিশ্বাসের মানে অসম্ভবকে সম্ভব করানোর দেশ। শুধু নাটকের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেও। আর আমি বলবো অনেক ক্ষেত্রের মতো নাটকের ক্ষেত্রেও অসম্ভব কিছু সম্ভব আমরা করি। তবে এর মাঝখানে কিছু কিছু বিষয় আছে। ভালোবাসা নিয়ে শুধুমাত্র নাটক কিংবা শোবিজকে ভালোবাসে বলে কিছু কিছু মানুষ অন্তরের তাগিদে কিছু কাজ করেন, সেক্ষেত্রে কিছু ভালো কাজ হয়ে যায়। কিন্তু আমি কখনোই বলবো না এই প্রতিবন্ধকতাগুলি ওভারকাম করার একটা সুযোগ তৈরি হয় কিছু কিছু ভালোবাসা দিয়ে। প্রতিবন্ধকতা ওভারকাম করে শুধুমাত্র ভালোবাসা দিয়ে, ত্যাগ দিয়ে, পারিবারিক ত্যাগ, সামাজিক ত্যাগ, নিজস্ব যত কিছু সবকিছু ত্যাগ করে শুধুমাত্র নাটকের পেছনে লেগে থাকার কারণে কিছু কিছু ভালো কাজ হয়। কিন্তু অধিকাংশ কাজই ভালো না হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সময়। আপনাকে খুব কম সময় দেবে, কম বাজেট দেবে, কিন্তু আপনাকে ভালো কাজ করে এনে দিতে হবে। এই কারণে ভালো ভালো মেকাররা কাজ করেন না, কিন্তু কিংবা কমিয়ে দিয়েছেন, কিংবা দূরে সরে যাচ্ছেন। এখন যাদের হাতে মিডিয়াটা চলে যাচ্ছে তারা কম কম এফিশিয়েন্ট, কম দক্ষ, কিংবা আমি বলবো নতুন। সো সরি কথাটা আমাকে বলতে বাধ্য হচ্ছে। অর্থাৎ সেই একই বিষয় যে স্বপ্ন নিয়ে যারা আসছে তারা হয়তো চিন্তা করে যে আচ্ছা আমি আমার সময়টা দিয়ে দেখি একটা গ্রাউন্ড তৈরি করা যায় কিনা। সেই জিনিসটা আমি যদি খুব মানে আমার বলতে খারাপ লাগবে, কারণ আমরাও সেটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে যদি আপনাকে ঠিক মতো রিড করে থাকি। চয়নিকা, এইখানেই আমার প্রশ্নটা যে আপনি 14 বছর যাবত এই কাজটি করছেন এবং নির্মাণের সঙ্গে কাজ করছেন। 14 বছরে কি এই পরিস্থিতিটির কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন আমি পজিটিভ নেগেটিভ দুইটা আসলে যে কথাটা যে মাহফুজ একটু আগে বললেন যে হঠাৎ করে কোনো প্ল্যান থাকে না। যেমন 7 তারিখ আমাকে বলা হলো ইউনিলিভারের একটা কাজ করে দিতে হবে, দর্শকদের গল্পে আমার ঈদ। যেমন আমি সারেন্ডার করলাম যে ভাই এটা কিভাবে সম্ভব, 18 তারিখ ঈদ, আজকে 7 তারিখ, আমি কাকে পাবো কাকে না পাবো। আবার অনেক সময় বাইন্ডিংস দিয়ে দেয় যে অমুকে থাকতে হবে তমুকে থাকতে হবে। তো আমি গিয়েই বললাম যে এবার আমি একটু নিজেকে বদলে ফেলেছি। আগে অনেক সময় হতো কি লজ্জায় অনেক কিছু বলতে পারতাম না, বা অনেক প্রিয় কোনো মানুষকে কিছু না বলতে পারতাম না। তো আমি গিয়ে চ্যানেলে বললাম আমাকে ভাই বাদ দেন, হয় আমাকে বাদ দেন, না হলে আমাকে কোনো আর্টিস্ট বাইন্ডিংস দিবেন না। আমি নতুন যাকে পাবো আমার সাথে ডেট যাকে মিলবে। বাট এভাবে তো আসলে হয় না, কারণ স্ক্রিপ্ট আবার আমাকেই লিখতে হবে, দর্শকদের স্ক্রিপ্টটা। তো দেখা যায় কি যেটা মাহফুজ বললো যে আমরা ভালোবাসার থেকে কাজ করি। আসলে আমি এতদিন যাবৎ কাজ করেছি শুধুমাত্র কাজকে ভালোবাসি। আমার কাছে মনে হয়েছে ব্যস্ততাই সুস্থতা। কাজ অনেক ভালোবাসি, মন প্রাণ দিয়ে কাজ করি। দেখা যায় যে মাঝে মাঝে আমার রেমুনারেশন থেকে চলে যাচ্ছে, ডে লাইট নিচ্ছে, বৃষ্টি নিচ্ছে ভালো কাজের জন্য। দেখা যায় যে নাটক শেষে আমার নিজের কোনো কিছুই থাকছে না, এরকম অনেক হয়েছে। এবং কিন্তু ওটা আসলে মাথায় থাকে না তখন। একটা ভালো কাজ করতে গেলে সন্তানের মতো যখন দেখি যে কাজটা খুব ভালো হচ্ছে, পরিশ্রমকে কখনো পরিশ্রম মনে হয় না, বিরক্ত হয়ে কখনো কাজ করি না। কিন্তু এরকম হয়েছে, দেখা যাচ্ছে যে অনেক এলোমেলো কাজ হচ্ছে, ওগুলো খুব সুন্দর করে চ্যানেলে চলে যাচ্ছে। আমার কিন্তু ভাগ্য খুব খারাপ, খারাপ ভালো দুটাই বলছি। একদিকে ভাগ্য ভালো যে আমার পাশে কিছু ভালো মানুষ পেয়েছি যাদের জন্য আমার কাজ করতে অনেক বাধা আসলেও বাধা থাকে না। কিন্তু পাশাপাশি আবার ভাগ্য অনেক খারাপ, আমি কিন্তু কখনো চ্যানেলে চিঠি নিয়ে কাজ করতে পারিনি। জীবনেই প্রথম মনে হয় 2-3টা কাজ করলাম চিঠি নিয়ে, ওকে করে শান্তি মতো আরাম করে। আচ্ছা, আমরা শান্তি মতো আরাম করে যেহেতু কাজ হয়েছে ফলে একটা ভালো কাজ পাবো। কাজটা নিয়ে আরেকটু জানতে চাইবো, একটা বিরতির পরে আমরা এসে আমরা মাহফুজ আমাদের প্রোডাকশন থেকে হয়েছে। আচ্ছা, একটা বিরতির পরে আমরা কাজটা সম্পর্কে একটু জানতে চাইবো যে সামগ্রিকভাবেই যেটা একটু হতাশা আমরা পাচ্ছি, কিন্তু হতাশ হলেও আমার মনে হয় যে এর মধ্যে ভালো কাজ প্রচুর হচ্ছে এবং সেটার
কারণটাও মাহফুজ আহমেদ বলে দিয়েছেন ভালোবাসা, কিন্তু ভালোবাসার থেকেই কিন্তু একটা প্রফেশনাল জায়গাতেও আমাদের যেতে হবে, তা না হলে এই ভালোবাসাটাকে ধরে রাখা খুব কঠিন হবে এবং ট্রান্সফার করা। আজকে আপনি যেই ভালোবাসা নিয়ে কাজটি করছেন, হয়তো পরের প্রজন্মকে যদি আমরা অ্যাট্রাক্ট করতে চাই, তাহলে অবশ্যই ওই ভালোবাসার সঙ্গে এখানে থাকার রসদটাও দিতে হবে। একটা বিরতির পর ফিরে আসবো। ডেডলাইন ঢাকা যাচ্ছে কি দিয়ে বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকা। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শমিকা স্যার। স্বাগত শমিকা স্যার। আপনার কাছেই প্রথমে চলে আসব, এইবার ঈদে আপনাকে দর্শকরা কিভাবে পাবেন? আমার পাশে বসে আছেন আমার কো অ্যাক্টর এবং আমার ডিরেক্টর চয়নিকা এবং আমার প্রডিউসার। দর্শক কিভাবে পাবে, খুব ডিফিকাল্ট। মানে আসলে আমার এত বছরের অভিজ্ঞতা হচ্ছে যে একটা ভালো কাজ আমরা ধরে নেই যে দর্শক কিভাবে পারসিভ করবে, অ্যাকসেপ্ট করবে। আসলে যতক্ষণ অন এয়ারে না যাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো একটা মানে ভাবনা থাকে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে। আমার জন্য টেনশন ঠিক বলবো না, আমার ভাবনাটা আরেকটু বাড়তি, কারণ আমি যেহেতু অনেক দিন পরে অভিনয় করেছি এবং গল্পটা খুব চমৎকার ছিল, লোকেশন চমৎকার ছিল, ডিরেকশন চমৎকার ছিল, টোটাল টিম ওয়ার্ক ওয়াজ গ্রেট। আশা করছি যে কাজটা খুব ভালো হবে, দর্শক পছন্দ করবে এবং আমাকে আমার মতো করেই পাবে বোধহয়। আমি ঠিক জানি আপনাকে না, আপনার মতো করে পাওয়া গেলেই দর্শক অবশ্যই পরিতৃপ্ত থাকবে। এখানে চয়নিকার কাছে একটু আসবো চয়নিকাই যে, better আপা, বলতে পারবে। এই যে যখন ধরেন অনেক দিন পরে মাহফুজ আহমেদ এবং শমিকা স্যারকে এক জায়গায় নিয়ে আসা, এটা নিশ্চয়ই খুব চ্যালেঞ্জিং ছিল, এবং সেই চ্যালেঞ্জটার পরে যখন তাদের কাজটা দেখলেন, তখন আপনার কাছে কি মনে হয়েছিল? নিশ্চয়ই যে একটা চিন্তা থেকে মনে হয়েছিল যে এদেরকে দিয়ে এই চরিত্রগুলি আমি করাবো, সেইখানে আপনার, কারণ প্রথমে আপনার কাছ থেকে জানতে হবে কেমন লেগেছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো দর্শকের কাছে কেমন আসলে লাগবে। প্রথমে বলি, সৌমি কিন্তু খুব চুজি। ও তো মনে করেন 11 বছর যাবত কোনো স্ক্রিপ্ট পছন্দ হয় না, করে না। এর মধ্যে এই ঈদে ওর কাছে অনেক গাদা স্ক্রিপ্ট গিয়েছে, কিন্তু কোনোটাই ওর পছন্দ হয় না। অনেকে অ্যাডভান্সও দিয়েছে, তাতেও কোনো লাভ হয় না। তো আমার মাথায় আসলাম যে ওকে আমি যতটুকু চিনি, তো ওর মনের মধ্যে আগে স্ক্রিপ্টটা যেতে হবে, স্টোরিটা। তো আমি যখন মাহফুজের সাথে কথা বললাম, গল্পটাকে বললাম, ও বললো হ্যাঁ ভালো, যদি সুন্দর করে মালাটা গাঁথতে পারো। কারণ আমি তো ভালো লিখতে পারি না, লেখালেখি অনেক কঠিন একটা কাজ। সো লেখার পরে আমি ইয়েকে দিলাম, শমিকে দিলাম, খুব ভয়ে ভয়ে দূরে বুকে। তো আমাকে পড়ে জাস্ট বললো তুই কোথায়? আমি বললাম আছি, তুই কি 10 মিনিটের মধ্যে আসতে পারবি? হ্যাঁ পারবো। আমি স্কার্টনে ছিলাম, গিয়ে দেখি ওর চোখ ছলছল, সেই স্ক্রিপ্টটা পরে অনেক কেঁদেছে। তখন আমার মনে হলো যে ভালোবাসা, যে ওল্ড ইজ গোল্ড একটা কথা বলে, সে আগে কাজ করতো মানে সুপারস্টার বা ভালো পাওয়ারফুল অ্যাক্টর, একটা স্ক্রিপ্ট পেয়ে যে কাঁদলো, তখন আমি বুঝে গেলাম যে না, এবার মনে হয় চ্যালেঞ্জটা নিতে পারবো, কাজটা মনে হয় হবে। ওর চোখের জলটা দেখে আমার মনে হয়েছে প্রথমে। তারপর তো সিটিং দিয়েছে প্রতিদিন, কিন্তু আমরা 11টা থেকে রাত 2টা পর্যন্ত বসেছি, সিটিং দিয়েছি প্রতিদিন, বারে মাহফুজের সাথে কথা হয়েছে। আমরা কিন্তু তিনজনেই কথার মধ্যে ছিলাম যে একটা কাজ ভালো করার জন্য কি হতে পারে। কথা ছিল নেপালে করব, নেপাল ভূমিকম্প, খুব মন খারাপ হয়ে গেল। মাহফুজ বললো তোমার কি সব ঠিক? বলছে হ্যাঁ। তুমি চিন্তা করো না, আমি তোমাকে নীলগিরি, কারণ নীলগিরিতে তো সবাই কাজ করতে পারে না, তা আজ পর্যন্ত কোনোদিন কোনো শুটিং হয়নি। ইভেন আমি যখন লোকেশন দেখতে যাই, তখন ওরা বলে আপা আপনি এখানে শুটিং করতে আসতেছেন? এখানে তো সাকিব খান 2 লাখ টাকা দিতে চাইছিল, গান করতে পারে নাই। হ্যাঁ আমরা দিই নাই, কিন্তু এটা করা সম্ভব না, একটা পারমিশনের দরকার আছে। তো যাই হোক, এটা মাহফুজ আহমেদের জন্য নীলগিরিটা পেলাম। লোকেশন গুড, অ্যাক্টররা খুব ভালো, টিমটা খুব ভালো ছিল, আমার প্রডিউসার খুবই ভালো, আমরা বাজেট অনেক মানে মনের মতো, মনে হচ্ছে একটা সিনেমা বানিয়েছি। মানে পুরো টিম খুব হার্ড ওয়ার্কের মধ্যে ছিলাম আমরা, ভালোবেসে। এবং একটা কথা বলতেই চাই, 5:20 নীলগিরিতে সূর্য উঠে এখন সবাই বলে যে সূর্য ওঠাটাই আসল, সবাই দেখতে চায়। তা ওর কল, আমি বললাম যে তোকে কখন ডেকে দিব? তখন ও বললো তুই আমাকে 4:30টায় ডেকে দিস। আমি 4:15টায় গিয়ে দেখি ও রেডি, সূর্য উঠছে, এটাও দর্শক দেখতে পাবে। মানে এই জিনিস, মানে আমি অনেক হ্যাপি। খুব জরুরি যে মানে একজন আর্টিস্ট যখন তার কাজটার প্রতি ডেডিকেশন থাকে, তখন কিন্তু এরকমই পাওয়া যায় যে মানে 4:30টার কল, 4:15টায় রেডি থাকেন। এইগুলি থেকেই আমরা বুঝতে পারি যে কাজটা কেমন হচ্ছে। মাহফুজ আহমেদ, এই যে মানে লোকেশন ওয়াইজ জিনিসটাকে ভিন্নভাবে তৈরি করা, কারণ সেই ক্ষেত্রে কাজটার ব্যাপারে আমরা জানতে চাইব যে আমরা অবশ্যই, যেটা চয়নিকাই বলছিল যে
নীলগিরিতে আসলে আগে কোনো কাজ হয়নি। নীলগিরি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সাইট, যেখানে সত্যিকার অর্থেই সিনিক বিউটি অসাধারণ। সেইখানে কাজ করতে যাওয়ার ভিন্ন কোনো অভিজ্ঞতা আছে কি? আমরা টেলিভিশন নাটকে গ্রাম যদি দেখি, পুবাইল দেখি, আমাদের বাংলাদেশের গ্রাম মানেই মনে করি যে শালবন, গজারি গাছ, এর বাইরে আর কোনো গাছপালা নাই, নদী নাই, পুকুর নাই, দিঘি নাই। বাংলাদেশের গ্রাম টেলিভিশন নাটকে যেটা দেখে সেটা না, কিন্তু আমরা বছরের পর বছর সেটাই দেখি। আর যদি শহর দেখাই, কিছু ফিক্সড বাড়ি, শুটিং বাড়ি, এর বাইরে আমরা যেতে অভ্যস্ত না। তো টেলিভিশন শ্রমিকে যখন পাওয়া গেলো, এত বছর পর শ্রমিক কাজ করছে এবং আগ্রহ নিয়ে কাজটা করতে রাজি হলো, আমার কাছে মনে হলো যে আমরা এমন কিছু করি, ডিফারেন্ট কিছু হয়, ডিফারেন্ট এই সেন্সে যে দর্শক যেটা আগে দেখেনি, আগে পায়নি। গল্পে কোনো একটা জায়গায় গিয়ে আপনার মনে হবে হ্যাঁ এই গল্পের সঙ্গে ওই মিলটা আছে, এটার সঙ্গে ওটা মিল আছে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি আপনি ডিফারেন্ট করতে পারেন, দর্শক আপনি খুশি করতে পারেন। এটা আমার ব্যাক অফ মাইন্ডে ছিল। যখন আমরা নেপাল মিস করলাম, নেপালে কিন্তু আমরা যেতাম শুধু নেপালের যে টিপিক্যাল কিছু জায়গা, এসব জায়গায় না, আমাদের প্ল্যান ছিল এমন কিছু জায়গা যেখানে মানুষ এর আগে যায়নি, যেমন কিছু পাহাড়ি নদী আছে, ওসব জায়গায় গিয়ে শ্যুট করা। ওটা যখন আমরা গেলাম না নেপাল, তখন আমরা চিন্তা করলাম আমরা যাবো খাগড়াছড়ি, নীলগিরিতে তো শ্যুট করা সম্ভব না, এই জন্য সম্ভব না, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো আমরা অনেক কৃতজ্ঞ কমান্ডার, ওখানকার একজন ভদ্রলোক, একজন আর্মি পার্সন, ওনাকে প্রপোজ করলাম, উনি রাজি হলেন, আমাদের শুটিং করার অনুমতি দিলেন। পাবো আমরা ভাবিনি, কিন্তু ওনার বদৌলতে আসলে পেয়ে যাওয়া, নাকিব, লেফটেন্যান্ট জেনারেল নাকিব, ওনার বদৌলতে আসলে পেয়ে যাওয়া আর কি। তো যখন পেয়ে গেছি তখন আমাদের উৎসাহটা আরো বেড়ে যায়, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই সুযোগটা কাজে লাগানোর জন্য। লোকেশনের বিউটিটা, কারণ লোকেশনের বিউটিটা এরকম যে ওখানে আপনি মেঘ ছুঁতে পারবেন, আপনি বসে আছেন, মেঘ আপনাকে ভিজিয়ে দিয়ে যাবে এরকম। তারপর বাতাস, তীব্র গরম, কিন্তু এত সুন্দর বাতাস, আপনি মনে হবে যে আপনি আকাশের উপরে বসে আছেন, নিচে পৃথিবী, ডিফারেন্ট। তো লোকজন শুধু গল্প দেখবেন, একটা নস্টালজিক গল্প দেখবে না, গল্পের সঙ্গে ম্যাচ করা লোকেশন দেখবে। এই কাজটার মানে অন্য 10টা কাজের সঙ্গে এই কাজটার পার্থক্য একটা জায়গায়, গল্পের সঙ্গে লোকেশনের ম্যাচিংটা। এবং এক্ষেত্রে ছবি এই যে লোকেশনের, মানে আসলে একটা গল্প বলার সঙ্গে সঙ্গে আমাদের দেশেই যে এরকম জায়গা আছে, দেশটাকে একটা নতুন ভাবে দেখানো, সেইটা আলাদা ফিলিং তৈরি হয় কিনা কাজটা ওই জায়গায় বসে করার জন্য? একটা নাটকের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে আমার কাছে সবসময় মনে হয় গল্পটা খুব জরুরি, এবং গল্পের সাথে লোকেশনটাকে, এখানে যেটা মাহফুজ বলেছে যে আরোপিত কিছু লাগবে না, মানে আমি গল্পটা করার জন্য একটা আরোপিত লোকেশন কিন্তু মনে হবে না, মনেই হবে এই গল্পটার জন্য এই লোকেশনটা ডিমান্ড করেছে, লোকেশনেরই গল্প। এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের দেশে এত সুন্দর একটা লোকেশন আছে, অনেক বছর আগে, প্রায় 15, 16, 17 বছর আগে একবার ইন্ডিয়াতে একটা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। সেখানে কয়েকজন ডিরেক্টর আমাকে বলছিলেন যে বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট লোকেশনস ইন দিস সাবকন্টিনেন্ট। ওরা বলছে যে ইন্ডিয়া তো আছেই, এবং আমরা মনে করি বাংলাদেশ একটা অনেক বড় একটা বিউটিফুল লোকেশনের জায়গা। 17 বছর আগে বা 15-16 বছর আগে এটাকে আমি অত ওইভাবে পারসিভ করতে পারিনি, যখন আমাকে ফেস্টিভ্যালে বলছিল। যত দিন গেছে, যখন আমরা প্রোডাকশন করতে গেছি, আমরা কাজ করেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। তবে লোকেশনে শ্যুট করবার জন্য এই গল্প কিন্তু না, গল্পটা কিন্তু গল্পের মতোই। এই গল্পটা এই এমন একটা গল্পের একটা গাঁথুনি আছে, এই গল্পের জন্য আসলে এরকম একটা লোকেশন প্রয়োজন ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে একটা উইন উইন সিচুয়েশন, ম্যাচিং। এবং ওই আমরা অনেক সময় অনেক টিভি নাটক দেখি, গল্পের সাথে লোকেশনটাকে খুব আরোপিত লাগে, আমরা অনেক নাটকই তো হয়। তো আমার কাছে মনে হয়েছে যে এইখানে এই জায়গাটায় যখন একজন দর্শক দেখবে, তখন দর্শক ওই জায়গাটা এনগ্রস থাকবে। এবং এই গল্পের আরেকটা সুন্দর জায়গা আছে, আমরা বারবার লোকেশন নিয়ে বলছি, আমরা কেউ ডায়ালগ নিয়ে কথা বলছি না। এই নাটকের চমৎকার এক জায়গা হচ্ছে ডায়ালগ, মানে গল্পের গাঁথুনি যত সুন্দর,
এবং ডায়লগ নিয়ে আমার একটু বলতে হবে মাহফুজ ভাইয়ের কথা। সুমি, আমরা ডায়ালগ নিয়ে একটু ফিরে আসবো একটা বিরতির ওর পরে। reference একটা কথা বলতে হবে আমাকে। হ্যাঁ। আমরা এখন টেলিভিশন নাটকে ডায়লগ দেখি, এই এদিকে আয় বয়, কই যাস, খাইছস, গেছস, দিস ইজ ডায়লগ, দিস ইজ টেলিভিশন নাটকের ডায়লগ। এই জায়গাটাই এই জন্যই সুমি বিষয়টা অবতারণা করেছে এবং আমরা শুনবো সুমি কি বলছে। জি, আমরা ডায়লগটা নিয়ে অবশ্যই আরেকটু বিস্তারিত জানতে চাইবো, কারণ মাহফুজ যেই ডায়লগগুলির কথা বললো সেটা আসলে এখনকার ডমিনেটিং সিচুয়েশন, এখান থেকে বের হয়ে আসা প্রয়োজন। Very sad, হ্যাঁ। ডেডলাইন ঢাকায় যাচ্ছে আরেকটু বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। সুমিকা স্যার, আপনার কাছে এই জায়গাটিতেই চলে আসতে চাই, কারণ বাংলা নাটক কিন্তু খুব স্ট্রং একটা জায়গা, একটা লম্বা সময় ধরে আছে। এটা শুধু বিটিভি না, বিটিভির আগেও মঞ্চে নাটক অনেক স্ট্রং ছিল এবং সেখানে সবসময় আমরা দেখেছি যে ডায়ালগ একটা বড় স্থান জুড়ে রেখেছে মানুষের। আমরা মাঝখানে কিছু সময়ে জনপ্রিয়তার ধারায় ডায়ালগকে প্রায় বলা যায় যে হারিয়ে যেতে বসেছে এরকম একটা জায়গা। সেখানে আপনি প্রশ্নটি তুললেন, আমরা জানতে চাই যে ডায়ালগে মানে অনেকদিন পরে কাজ করছেন, এই নাটকটির ডায়ালগ দিয়ে কিভাবে বিচার করবেন? আমি সেই জায়গাটাই আসছিলাম যে একটা নাটকের তো একটা হচ্ছে গল্পের গাঁথুনি, তারপরে হচ্ছে কিন্তু ডায়ালগ এবং অভিনয় কলাকুশলী যারা আছে সেটাতে পরে আসছি। একটা ভালো স্ক্রিপ্ট যদি না হয়, যত ভালোই অ্যাক্টর হোক, ওই স্ক্রিপ্টে মানে যত ভালোই অভিনয় করুক ওখান থেকে উত্তরণ হবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে ডায়ালগ। আমি একটা ছোট এক্সাম্পল দিই। সংসপ্তক নাটকটা বাংলাদেশে, মানে সংসপ্তক ওয়ান অফ দ্য মাইলস্টোনস, হ্যাঁ, এবং সেখানে ডায়লগ লিখেছেন আব্দুল্লাহ মামুন ছিলেন, আল মনসুর ছিলেন, তারা ডায়লগ লিখেছেন, ইমদাদুল হক মিলন ছিলেন। এই যে একটা রাইটার্স প্যানেল কাজ করেছে, এবং এছাড়া আরো অনেক সিরিয়ালের নাম আমরা বলতে পারি। আমরা সকাল সন্ধ্যার কথা আমাদের মনে আছে, আমরা ছোটবেলায় দেখেছি। আরো অনেক, ইভেন আমরা হুমায়ুন আহমেদের নাটকের কথাও যখন বলি, আমরা হুমায়ুন আহমেদের নাটকে যে ডায়লগ আমরা পেয়েছি, হ্যাঁ, সেগুলো তো সস্তা, মানুষ মনের কথাগুলোই। তো বিষয়টি হচ্ছে যে এই নাটকে আমার কাছে মনে হয়েছে ওই ডায়লগটাকে আমরা চর্চা করেছি। মানে একটু আগে মাহফুজ ভাই যে বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে মানে অল ডিউ রেসপেক্ট টু এভরিবাডি, আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, এই যে চট করে কিছু ডায়লগ, মানে এই তুই কি করছস না গেলি, মানে নাটকের যে ডায়লগ আর এবং আমাদের যে একটু আগে আপনি বললেন যে হিস্ট্রি এত রিচ, ডায়লগ না নট নেসেসারিলি যে এটা খুব বুকিশ কিছু হতে হবে, অলংকরণ হতে হবে, কিন্তু ডায়লগটা হতে হবে মনের কথা। আমি যখন আমার মনের একটা অনুভূতি প্রকাশ করছি, মানে এটা একটা দর্শককে ছুঁয়ে যেতে হবে কোনো না কোনোভাবে। তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন সিকোয়েন্সগুলো পড়েছি, আমি আর মাহফুজ ভাই সিকোয়েন্সের আগে বৌদি ছিল, চয়নিকা ছিল, এবং আমরা ডায়লগ পড়তাম, পড়ার পরে আমিও বলতাম বা মাহফুজ ভাই যেখানে খটকা লাগছে সেখানে আমরা বলছি যে না, এই ডায়লগটা বা এই ওয়ার্ডটা এখানে যায় না, দিস ইজ ইম্পর্টেন্ট। মুখের জন্য কিন্তু, বলার জন্য কিন্তু আলাদা একটা ভাষা আছে, নাটকের আলাদা একটা ভাষা আছে, এটা অধিকাংশ লেখক জানেন না। এবং যেটা বইয়ের জন্য লিখবো সেটা কিন্তু নাটকের ভাষায় এক্স্যাক্টলি। আরেকটা কথা বলি, যে একটু আগে যে মাহফুজ ভাই বলেছেন, এই মানে যেটা বলছি যে এই কি কোর্স মানে সস্তা কিছু ডায়লগ বা ইজি ডায়লগও কিন্তু ডায়লগ, আমি বলছি না যে ওটাকেও বলার একটা প্রক্ষেপণ, ডায়লগ প্রজেকশনের চরিত্র অনুযায়ী আসবে, চরিত্র অনুযায়ী আসবে, সব চরিত্র কেন একই ভাষায় কথা বলবে? কিন্তু তখন হয় কি, এই ধরনের ডায়লগ থাকলে হয় কি, অভিনয়ের প্রতি ইনজাস্টিস করা হয়, যেটা আমার কাছে মনে হয়। ইফ দ্য ডায়লগ ইজ নট কারেক্ট, ওই অভিনয় এবং অভিনেত্রী তাদের প্রতি ইনজাস্টিস করা হয়, এটা আমার কাছে মনে হয়। আর এই নাটকে আমরা যেটা করেছি, আমার কাছে সবচেয়ে বিউটিফুল যেটা লেগেছে, যে আমরা যখন ডায়লগটা পড়েছি সিকোয়েন্সের আগে, আমরা মানে পুরো সিকোয়েন্সটা একবার রিড আউট করে ডায়লগগুলো কি হতে পারে চেঞ্জ, শুধুমাত্র সেখানে ডিরেক্টর প্রেজেন্ট ছিল না, সেখানে কিন্তু ডিওপি অর্থাৎ যিনি ক্যামেরাম্যান ছিলেন, তিনিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ আমরা যে রিহার্স করছি শুনেছেন। কারণ এখানে ক্যামেরাম্যানের একটা পুরো বিষয়, যে টিম ওয়ার্কটা এখানে হয়েছে, এবং সেটার জন্য আমি আসলেই ভীষণভাবে ধন্যবাদ দেই প্রডিউসারকে এবং ডিরেক্টরকে, দুজনকেই, যে একটা টিমে কাজ করা। এবং আমি অনেক দিন ধরেই বলি যে বাইরে আমরা প্রফেশনালিজমের কথা বলি, আমরা অনেক কিছুর কথা বলি, আমাদের দেশে কিন্তু এখন এটাও সত্য কথা, অনেক ভালো নাটক হচ্ছে, আমরা ভালো নাটকগুলোও কেন দেখতে পাচ্ছি না, সেটা দ্যাটস এ ডিফারেন্ট ডিবেট। হ্যাঁ,
অনেক ভালো ভালো নাটক হচ্ছে, কিছু সিরিয়াল হচ্ছে, খুব ভালো হচ্ছে, আমি মাঝে মাঝে চ্যানেল ফ্লিপ করে দেখি, ওইটা ডিফারেন্ট ডিবেট। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যতগুলোই ভালো কাজ হচ্ছে আপনি গিয়ে খোঁজ করে দেখেন, there is a teamwork, there is a beautiful coordination between the artists and the technicians. এবং আমার কাছে মনে হয় যে টেকনিশিয়ান বলতে শুধুমাত্র আমি ডিরেক্টর বলছি না, আমি ক্যামেরাম্যান বুঝাচ্ছি, আমি বুম হোল্ডার বুঝাচ্ছি, আমি ফুল টিম বুঝাচ্ছি। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা একটা বিউটিফুল কোঅর্ডিনেশন ছিল। চয়নিকা, আর আমি একটা যোগ করে যে নাটকটা নিয়ে কথা বলছি, নাটকের নামটাই শুনলে আপনার ভালো লাগবে, অনুমতি প্রার্থনা। এবং শেষ ডায়লগটা আমি বলি সুমিকা আসারকে, নাটকটার শেষ ডায়লগটিও বলুক, তাহলে বোঝা যাবে। বলো আমার নাটকের শেষ ডায়লগটা তুমি বলো। ডায়লগ যদি আমি এখন লাস্ট ডায়লগ বলে দিই তাহলে তো দর্শক বুঝেই যাবে কি প্রথমবার হয়েছে। যখন গিয়েছিলাম আমার মনে আছে। এইটা যদি এখন বলে আচ্ছা, দিই ঠিক আছে, মাহফুজ ভাই, তাহলে তো দর্শক আচ্ছা, বুঝেই যাবে। ঠিক আছে। দর্শকরা অপেক্ষায় থাকুক। চয়নিকা, এই যে ডায়ালগের ব্যাপারটা আরেকটু কথা আপনার কাছ থেকেও জানতে চাই, যে আমরা জানি যে একটা নাটকে যে ইমোশনগুলি ক্যারি করে সেটা আসলে ডায়ালগের মাধ্যমেই দর্শকের কাছে পৌঁছায়। ফলে আমরা যখনই দেখি যে এই জায়গাটায় একটু ঘাটতি থেকে যাচ্ছে, আপনি যেহেতু একই সঙ্গে নির্দেশনা এবং লেখার কাজটি করেন, ফলে এই জায়গাটা একটু তাত্ত্বিকভাবে জানতে চাই যে এখানে দুর্বলতাটা কোথায়। ওই যেটা ওরা এতক্ষণ বললো যে কিছু বুকিশ ডায়লগ থাকে, আর ওই যে করছি খাইছি গেছি। কারণ যে পাইলট, যে একজন ইঞ্জিনিয়ার, যে একজন প্রিন্সিপাল, সে কখনো করছি খাইছি গেছি করে কথা বলবে না, এটা কখনোই হতে পারে না। এবং আমাদের টেলিভিশন কিন্তু একটা বিনোদন মাধ্যম, এবং এটা ড্রয়িং রুম বেসড। এখানে সবাই মিশে বসে আমরা একসাথে প্রোগ্রামটা দেখি, নাটক দেখি, বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান দেখি। তো এই জিনিসটা আসলে খুব দৃষ্টিকটু, যে একজন সফিস্টিকেটেড যে কর্পোরেট, সেও করছি খাইছি গেছি বলছে, আর যে আসলেই করছি খাইছি গেছি বলে সেও বলছে। এই জিনিসটা আসলে কোনো মানে কি বলবো, একই রকম লাগে, এই জিনিসটা ভালো লাগে না। এবং ছেলেমেয়েরাও শিখছে, প্রজন্ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন সবাই কিন্তু এখন এভাবেই কথা বলছে, এটা স্টাইল মনে হচ্ছে। আমরা যখন একটু ছোট ছিলাম তখন দেখেছি যে মান ভাষার প্রতি একটা আগ্রহ ছিল, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু একটা মান ভাষায় থাকার চেষ্টা ছিল। সেই চেষ্টাটা অনেকে মনে করে যে মিডিয়ার কারণে এখন কমে আসতেছে। এই 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 অভিযোগটি কত? না, আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি শুধু কেবল, আগে নাটক লিখতেন কারা, আমরা যদি সেই নামগুলো দেখি, আগে নাটক কার নাটক হতো, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন আহমেদ, আতিকুল হক চৌধুরী, নাটক কারাই লিখতেন? ইমদাদুল হক মিলন। আচ্ছা, ইমদাদুল হক মিলন। এখন যারা নাটক লেখেন ওনাদের হিস্ট্রিটা দেখেন, তাহলে বোঝা যাবে নাটক কিছু ডায়ালগ ছাড়া আমরা কিছু পাই না। নাটক লেখে কিছু সংলাপ লিখে যায়, এই সংলাপের আদৌ কোনো ভ্যালু আছে কিনা আমরা বুঝি না। নাটকের ডায়ালগ মানে নাটক একটা ডায়ালগ বলবো, কিন্তু নাটক একটা ডায়ালগের পেছনে অনেকগুলো লেয়ার থাকবে। লেয়ার জিনিসটা কি, এটাই তো অধিকাংশ নাট্যকার বুঝবেন না। আর নাট্যকার আমি তাকেই বলবো যে স্ক্রিন প্লে করতে পারেন। স্ক্রিন প্লে জিনিসটা কি, এটাই বা কজন জানেন, আমার সেটাই প্রশ্ন। আমি খুবই দুঃখের সঙ্গে বলছি, আমরা এখন যারা নাটক করি প্রচন্ড অভাবে আছি একটা ভালো স্ক্রিপ্টের জন্য। একদম মরুভূমির মধ্যে আছি আমরা। এই জায়গাটাই আমি ফিল করি। আমি পার্টলি অনেক দিন কাজ করিনি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে স্ক্রিপ্টিং একটা বিশাল বড়, আমাদের দেশে কিন্তু ভালো কলাকুশলী তৈরি হচ্ছে, অভিনেতা অভিনেত্রী তৈরি হচ্ছে, চাচ্ছে, চেষ্টা করছে। কিছু ভালো অভিনেতা অভিনেত্রী কিন্তু কাজ করে, আমার মাঝে মাঝে টিভিতে দেখি, আমার ভালো লাগে। তো যেই জায়গাটায় আমরা আসলে পিছিয়ে আছি সেটা হচ্ছে স্ক্রিপ্ট, এবং স্ক্রিপ্টিংয়ের জায়গাতে সবচেয়ে বড় যে অভাবের জায়গাটা আমি ফিল করেছি সেটা হচ্ছে জীবন বোধের বিষয়টা। বোধ মানে আমার যে জীবন, আমার জীবন আচরণ, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার দেশ, আমার রাজনীতি, সব কিছু মিলিয়ে যে আচরণ, যে জায়গাগুলো, সেই জায়গাগুলো স্ক্রিপ্টিংয়ে কোথায় গিয়ে যেন মিস করে। যেমন আমরা তো এখানে, এটা একটা পিওর রোম্যান্টিক নাটক আমাদের এই টেলিফিল্মটা, এবং এটাতে রিলেশনশিপের ডায়নামিক্সগুলো আপনি খুঁজে পাবেন, যে ভালোবাসার জায়গা, ভালোবাসারও বিভিন্ন রং রয়েছে, বিভিন্ন সময়ে ভালোবাসার রং বিভিন্ন রকম হয়। এই যে জায়গাগুলোকে উপলব্ধি করে লেখার যে বিষয়টি, সেই জায়গায় আমার কাছে মনে হয় যে
আমাদের মিডিয়াতে একটা খুব বড় একটা শূন্যতা তৈরি হচ্ছে। আর একটা আপা, জিনিস, আমরা- এখনকার যে রাইটার যারা লিখছেন সবার কথা বলছি না, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক জরুরি, মানে উঠে আসাটা। যেমন আমরা যখন ছোটবেলায় একজন ডিরেক্টর এখন বাধ্য মানে হয়ে- নাটকের সঙ্গে মানে থেকে আমি নাটক বলি যে লিখছে আমরা যে কিনা সেটাও ছোটবেলায় একটা একজন গুরুত্বপূর্ণ বিষয়। পরিচালক বাধ্য এখন নিজেই লেখেন, কোনো আমরা কোনো একটা director লেখা বিরতিতে নেন না। যাব, বিরতির পরে অনুমতি প্রার্থনা নিয়েই আপনাদের কাছ থেকে কিছু জিনিস জানতে চাইবো। একটাই মূল বিষয়, সেটা হচ্ছে দর্শক হিসেবে এটি কেন দেখতে চাইবে দর্শক। নেটলাইন ঢাকায় যাচ্ছে আরো বিরতির পর ফিরে এলাম নেটলাইন ঢাকায়। চয়নিকা চৌধুরী, এই অনুমতি প্রার্থনা নাটকটি বা এটি বিশেষ কেন আপনার নির্মিত অন্যান্য নাটকের থেকে? বিশেষ তো প্রথম তো আমি বলবো যে সমীর জন্য, সত্যি কথা, এটা প্রথম কথা। সেটা তো আমাদের জন্য বেশি বিশেষ, কারণ অনেক দিন পরে সুমিকা স্যারকে আমরা আমার জন্য বিশেষ, টেলিভিশনে কারণ দেখতে আমি এরকম একটা ভালো পারফর্মার নিয়ে, এত সুন্দর দুটা মানুষ নিয়ে কাজটা করেছে, এটা আমার জন্য অনেক বিশেষ কিছু। এবং নীলগিরি, এটাও বিশেষ। স্টোরি তো ওরা বললো ওদের ভালো লেগেছে, টিমটা ভালো লেগেছে। আমি প্রথম বাণীচিত্র প্রডিউসার মাহফুজ আহমেদের কাজ করলাম, প্রথম কাজ এটা আমার, এই জন্য আমার জন্য বিশেষ। আর এই মানুষটার জন্য আমি নাট্যকার হয়েছি, সত্যি কথা। আপা, এবং সেই আমরা নাটকে কোথায় কিন্তু দেখতে বোধ পাবো? ছিল, বোধ, এবং ওরা দুজনেই আর্টিস্ট ছিল। আপা, আমরা কোথায় দেখতে পাবো? বেসিক ইনফরমেশনটাই পাই। এটা দেখতে পাবেন এনটিভি ঈদের সেকেন্ডে আড়াইটার সময়, ঈদের সেকেন্ডে মানে ঈদের রোববার পরের দিন। আড়াইটায়। এখন তো ঈদ নির্ধারিতই হয়ে গেছে। হ্যাঁ, মাহফুজ মানে আহমেদ, পরশুদিন। এই যে অনুমতি প্রার্থনা কাজটা আলাদাভাবে, বিশেষ করে 11 বছর পরে আমরা জানি সুমিকা স্যার কাজ করছে, এটা একটা বাড়তি অনুপ্রেরণা ভালো কাজের জন্য। কিন্তু এছাড়া আমরা দর্শক হিসেবে এটা কেন দেখতে চাইবো? বিশেষ কোনো প্রথম হচ্ছে দর্শক দেখবে কিনা, এই আশঙ্কাটা আমার প্রথম থেকে আছে। দর্শক যদি দেখে কিনা এটা আশঙ্কা নিয়ে আমি বসবো, যে দেখতে বসেও দেখবে কিনা আমার আশঙ্কা আছে। চয়নিকা যত সহজে বলে ফেললো, আমি তত সহজে বলতে না, পারছি না। চয়নিকা তো সাকিব আল হাসানের মতো পাকিস্তান আসার আগে যেমন বলে দিয়েছিল, আচ্ছা, তো সহজে আমি বলতে পারছি দর্শক দেখবে কিনা। তবে কিছু তবে আছে, যদি দর্শক দেখেন এবং সেই দর্শকের এক ধরনের, প্রতিটা মানুষের একটা নস্টালজিক ব্যাপার থাকে, সেই দর্শকরা কিছুক্ষণ দেখেন, তাহলে তিনি নস্টালজিক হতে শুরু করবেন। আর যখন শুরু করবেন, গল্পটা শেষ না করে উনি উঠতে পারবেন না। সমীকে নতুন করে বলার কিছু নাই, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি, সে দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিল। তো একজন অভিনেতা কিন্তু লোহা লক্কর না যে মরিচা পড়ে যায়, একজন অভিনেতার মরিচা পড়ে না। অভিনয় সাঁতার শেখার মতোই, ভোলার কোনো সাঁতার সুযোগ শেখার মতো, সাইকেলের মতো, সাইকেলও কিন্তু আপনি ভুলবেন না, সাইকেল যদি একবার শেখেন সাঁতার, এরকমই আর কি। আমি টের পেয়েছি, আমি বলছি একজন কো অ্যাক্টর কিন্তু প্রথম টের পায় তার কো অ্যাক্টর কতটা ভালো অভিনয় করেছে। গল্পটা একদমই অ্যাক্টিং বেসড। আপনি সুপার অ্যাক্টিং যদি না হয়, গল্পটা ফেল করবে। যদি ফেল করে থাকে, তাহলে আমাদের অভিনয়ের জন্য ফেল করেছে, অন্য কোনো কারণে না। কিছু কিছু জায়গায় আমি ওর কাছ থেকে যে রেসপন্স পেয়েছি, আমি সহসা কোনো কো অ্যাক্টরের কাছ থেকে এই রেসপন্সটা পাই নাই। তার মানে সমী অসাধারণ অভিনয় করেছে এই নাটকে। কিছু কিছু জায়গায় ছিল এত ইমোশনাল যে কখন কথা বলতে বলতে চোখের জলে ভিজে যাব আমরা টেরও পাই নাই। এবং সমীর কান্না সিকোয়েন্স শেষ, কিন্তু সমীর কান্না থামেনি। আমরা বুঝতে পারছিলাম ওর ইনভলভমেন্ট, গল্পের সঙ্গে চরিত্রের সঙ্গে ওর ইনভলভমেন্ট অসাধারণ। ওর অভিনয় এবং নির্মাণটা স্পেশালি বলবো, লোকেশনের সঙ্গে নির্মাণ এমনভাবে একীভূত হয়ে গেছে, দর্শক যদি অভিনয় পছন্দ নাও করে, গল্প পছন্দ নাও করে, এমন কিছু সুন্দর ফ্রেমিং দেখবে, এমন সুন্দর জায়গা দেখবে, ওয়াও করে উঠবে। সেটার জন্য সুমি, আপনার কাছে আমরা আসলে পুরো গল্পের সঙ্গে, নাটকের সঙ্গে, সবকিছুর সঙ্গে দর্শকদের মিলেমিশে একাকার করে ফেলতে পারবো বলে আশা করি। সুমি, কেন মানে আমাদের ভালো লাগবে? মুশকিল বলা, আমাকে তো মানে মাহফুজ ভাই আর চয়নিকা দুজনেই বলছে আমার কথা, আমি খুবই লজ্জা পাচ্ছি। আমি অনেকদিন পরে অভিনয় করছি, আমি আসলে খুবই লজ্জিত, আমি একটু এম্বারাসড। অভিনয়ের এই আমার প্রশংসা খুব কম লোকজন না করে, না, আমি আমি খুব কম লজ্জা পাই। করতে যাচ্ছিলাম শুনেন, কিন্তু এই নাটকটি দেখবে মূলত আমার কাছে মনে হয়েছে খুব ইয়াং জেনারেশন দেখবে কিনা সেটা নিয়ে আমার একটা ডাউট আছে। এখানে এই গল্পতে রিলেশনশিপ এবং নস্টালজিয়া এবং রিলেশনশিপের এক ধরনের ম্যাচিউরিটি
আছে, অদ্ভুত। হ্যাঁ, যেটা আমাদের সোশ্যাল স্ট্রাকচার, আমাদের দৈনন্দিন লাইফ, অনেক কিছুর সাথে অনেকে নানাভাবে রিলেট করতে পারবে। এই ধরনের একটা ক্লাস যারা নাটকটাকে একবার দেখা শুরু করবে আমার মনে হয় তখন বসে দেখতে চাবে। শমিকা স্যার, মাহফুজ আহমেদ, জয়নিকা চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমরাও আশা করি রোববার 2:30টার সময় আপনাদের নাটকে আমরা অন্য দর্শকদের সঙ্গে একই সঙ্গে দেখব। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার। ভালো থাকুন, সুস্থ থাকুন।